আমি মহাদেব মল্লিক। আমার নাম বাবার নাম হলো নাটা মল্লিক। বাবা এক ফাঁসুরে ছিল। সাহস আছে করতে পারবি? আমি আপনার ছেলে, আপনার রক্ত আমার গায়ে আছে। আচ্ছা, আমরা কোনোদিন আসমিস দেখা বলবো, কোনো কথা বলবো। আমি 25টা ফাঁসি দিই, ধর্মকে নিয়ে 25টা ফাঁসি দিই। যখন ফাঁসিটা হয় না, ফাঁসি হওয়ার পর যখন ওই তক্তাটা যখন পড়ে না, তখন মনে হয় আমাদের বুকটা ফিরে বাইরে বেরিয়ে। কাঠের পাটাতনটা ফাঁক হয়ে যেতেই বুকটা ফেটে যায়, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কারণ আমরাও তো মানুষ। তবুও সমাজের জন্য আমাদের এই কাজ করতেই হয়। অপরাধীকে শাস্তি না দিতে পারলে অপরাধ যেন বেড়ে যাবে, তাই মনকে শক্ত করেই ফাঁসির মঞ্চ সাজাই, ফাঁসি দিই অপরাধীকে। কথাগুলো যতই শুনছিলাম ততই অবাক হচ্ছিলাম। কি নির্লিপ্ত ভঙ্গিতে বলছেন, এক একটা ঘটনার কথা বলে চলেছেন, আর গায়ে কাটা দিচ্ছে আমার। তিনি মহাদেব মল্লিক, নাটা মল্লিকের ছেলে। চিনতে পারছেন? ফাঁসুড়ে নাটা মল্লিকের কথা বলছি। হেতালপাড়ে হত্যা মামলায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে যিনি ফাঁসি দিয়েছিলেন। শুধু ধনঞ্জয় নয়, মোট 25টা ফাঁসি দিয়েছিলেন নাটা মল্লিক। আজ তিনি বেঁচে নেই, কিন্তু তার অদ্ভুত পরিবারের গল্প শুনতে গিয়েছিলাম ছেলে মহাদেবের কাছে। তিনিও ফাঁসুড়ে, যদিও সদ্য অবসর নিয়েছেন। সে তো মানুষের একটা কষ্ট হয়। আপনার ব্যাপার আছে যে ফাঁসি, আমরা সবদি বলেন আমরা যখন ফাঁসিটা দিতেই যাই, দেওয়ার সময় অশ্রম কষ্ট হয় না, মনটাকে শক্ত করি। আর যখন ফাঁসিটা হয় না, ফাঁসি হওয়ার পর যখন ওই তক্তাটা যখন পড়ে না, তখন মনে হয় আমাদের বুকটা ফিরে বাইরে বেরিয়ে। সেই সময় আমাদের মনটা খারাপ হয়ে যায়। কখনো চোখ দিয়ে জল বেরিয়েছে? সে তো বেরোয়। বাড়ি এসে কেঁদেছেন? হ্যাঁ, বেরিয়েছে। কদিন বাড়িতে এসে খাওয়া দাওয়া ভালো তো হয় না, চিন্তা থাকে, রাতে ঘুম হয় না। আমি মনের মধ্যে এইটা না যে আমার যেটা করিটা, যে কাজটা করছি ওটা ঠিক কি ঠিক না, মানসিক কথার মধ্যে ঠিকই না। আবার চিন্তা করি ও যা কাজ করছে ওটাও ঠিক না। এই দুটোর মধ্যে আমার ভিতরে মনের মধ্যে খুব লড়াই, দ্বন্দ্ব চলে একটা প্রচন্ড। কোনটা ঠিক, আমি ঠিক না ও ঠিক, বুঝলি তো? এই একটা টেনশন আর মনে থাকে। সপ্তাহে এটা চলে আমার, 10 দিন সপ্তাহে এরকমই ব্যাপারটা চলে। গল্পটা শুরু হয় নাটা মল্লিকের বাবা শিবলালের থেকে। ভারতে তখন ব্রিটিশ রাজ। প্রতিষ্ঠান বিরোধী যে কোনো কাজেই কথায় কথায় ফাঁসির হুকুম দেয় ইংরেজ প্রশাসন। গালজলা নামে এক ফাঁসুড়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় নিজের হাতে দায়িত্ব তুলে নেন শিবলাল। কয়েকদিন পরপরই ডাক পড়ে তার। মূলত স্বাধীনতা সংগ্রামীদেরই ফাঁসি দেওয়ার কাজ করতে হতো তখন। হঠাৎ একদিন তেমনভাবেই ডাক পড়ল শিবলালের, ফাঁসি হবে এক হাই প্রোফাইল অপরাধীর। এই পর্যন্ত জেনেই তিনি ফাঁসির মঞ্চ তৈরি করেন। সময় হতেই হাজির করানো হয় আসামিকে। গাল ভর্তি দাড়ি, শীর্ণ চেহারা। প্রথমটায় দেখে চিনতে পারেননি তিনি, কিন্তু কাছে আসতেই কিছুটা কেঁপে ওঠেন শিবলাল। এ তো মাস্টারদা সূর্য সেন। শিবলাল ততদিনে মন থেকে নিজেকেও স্বাধীনতার আন্দোলনের একজন সৈনিক ভাবতে শুরু করেছেন। তবুও সরকারি নির্দেশ যে মানতেই হবে, সেদিনই শেষবারের মতো কপিকলের হাতলটা টানতে পেরেছিলেন শিবলাল। তারপরই অসুস্থ হয়ে পড়েন। শোনা যায় যে উনি মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিয়েছিলেন, তো সেই সব কিছু অভিজ্ঞতা দাদুর কাছে শুনেছেন? হ্যাঁ, শুনেছি। ব্যাপার হলে দেখেন, যতটা জানি আমি, আগে সব পেপারে ছিল না, আর দাদু কাউকে চিনতেও না, অত পরিচয়ও হতো না, বুঝলেন তো? কিন্তু যখনই ফাঁসি যখন ওজন হয়, মানে সূর্য সেনের যে সময় ফাঁসিটা হয়, তখন একটা আওয়াজ ওঠেছে। যখন জেলে ফাঁসি যখন হতে যায়, তখন বাইরে বোম ফোম পড়ছে, জিন ক্লাব বলছে, বুঝলেন তো? তখনই দাদু কে আছে, এটা কে আছে বলেন এটাকে। ওরা বলতে চায় না, তা বলতে চায় না, বুঝলেন তো? তাও জ্বালিয়ে দো, বুঝলেন তো? লাস্টে পিছনে, আমাদের পিছনে না পুলিশ দাঁড়িয়ে থাকে কাঠ, তো ওদের ইশারা করে ওটা ধরে টেনে দাও। আর দাদু প্রথমে রেডি করে দিচ্ছে, সব রেডি করা তো জানে না কে, সূর্য সেন তো চিনতেও না। আর সব দাড়ি ফাড়ি বড় ছিল, এমনি চেনে না, কোনোদিন দেখেনি। আগে সে মিডিয়া নেই, এখন তো আমার সব জিনিস মিডিয়াতে মোবাইলে দেখে নিচ্ছে। সেই সময় সেই জিনিসটা ছিল না। সেই সময় দাদু যখন বাইরে যখন চিল্লাচিল্লি হচ্ছে, জিন্দাবাদ করে ছেলে হচ্ছে,
তখন আওয়াজটা কানে যায় বাইরে থেকে। তখন এটা কে আছে কে আছে, সব তো রেডি হয়ে গেছে, না জ্বালিয়ে দো। তার অসুস্থতার পর ফাঁসির কাজ হাতে তুলে নেন ছেলে নাটা মল্লিক। তখনও দেশ স্বাধীন হয়নি। বাবার মতো তারও ডাক পড়তো স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য। কষ্ট পেতেন অনেক সময়, কিন্তু উপায় ছিল না। সরকারি খাতায় তিনিও যে ফাঁসুড়ে। সেদিন দাদু বাবার পুরনো দিনের সেই গল্প বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মহাদেব। তার কথায়, আমরাও তো মানুষ, কষ্ট হয়, তবুও করতেই হবে। বাবার কাজ স্বাধীনতার আগে শুরু হলেও মহাদেবের হাতেখড়ি হয়েছিল 1987 সালে। যদিও সেই হাতেখড়ি ছিল অর্ধেক, কারণ ফাঁসিটা শেষ পর্যন্ত হয়নি। গড়িয়াহাটের বণিক পরিবারের গৃহবধূ খুনের মামলায় আসামি চন্দ্রনাথের ফাঁসির আদেশ হয়ে গিয়েছিল, পরে রদ হয়ে যায়। তার ডেমো মানে মহড়াতে যেতে নাছোড়বান্ধা হয়েছিলেন মহাদেব। নাটা প্রথমে রাজি হচ্ছিলেন না, পরে যদিও নিয়ে গিয়েছিলেন। ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে থেকে মহড়া হয়, কখনো 2 বার, কখনো 5 বার। ডেমোতে বালির বস্তা ঝোলানো হয়, যার ওজন থাকে ফাঁসির ওজন হওয়া মানুষটার সমান। কপি কলের হাতল টানা থেকে দম আওয়াজ হওয়া সবই পরীক্ষা করা হয়। প্রথমবারে ফাঁসুড়ে আর তার সহযোগীরাই শুধু থাকেন। ফাইনাল ডেমোতে থাকেন জেল সুপার, ম্যাজিস্ট্রেট, মানে যতজন আসল ব্যাপারটায় থাকবেন সবাই হাজির থাকেন, শুধু ফাঁসির দড়ি পড়ার লোকটি ছাড়া। মহাদেব সেদিন একের পর এক বাবা আর দাদুর গল্প শোনাচ্ছিলেন। তবে বাবা বা দাদুর মতো ফাঁসুড়ে হলেও মহাদেব কিন্তু একটাও ফাঁসি দেননি, মানে দেওয়ার সুযোগ হয়নি। তবে একাধিক ফাঁসির জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিলেন তিনি। তা সে 2004 সালের ধনঞ্জয়ের ফাঁসি হোক বা মালদার জোড়া ফাঁসি। জীবনে ধরুন আপনার বাবার ক্ষেত্রে আমি বলছি, বা আপনি তার কাছে হয়তো শুনেছেন আপনার দাদুর কথা, সেক্ষেত্রে একদম শেষ বয়সে এসে একটা কোথাও গিয়ে মানে এই যে ঘটনাগুলো আমরা মানে হয়তো সমাজের ভালোর জন্য আপনারা এই কাজ করছেন বা আইন এই কাজ আপনাদেরকে দিয়ে করাচ্ছে, তো কোথাও গিয়ে শেষে এসে একটা রিগ্রেট, মানে একটা মনে একটা কষ্ট যে আমি যেগুলো করেছি এটাও কি ঠিক, মানে মানে অপরাধী হলো মানুষ করেছি, সেই কষ্টটা কি থাকে জীবনে? শুধু থাকে, একটা চিন্তা থাকে যে আমি এত লোকে মারছি, এত লোকে করেছি, কিন্তু কেন করেছি আমি? আর ওরা বা এরকম কাজ করেছে কেন যে আমার করতে বাধ্য হতে হয়েছে? ওরা তো আমার একটা মাকে কি, একটা বোনকে কি, একটা মেয়েকে সঙ্গে এরকম ব্যাপারটা করেছে, কেন করেছে? আর কিন্তু যত হয়েছে দেখেন, কার্তিক সিংয়ের যেটা ছিল, ও নিজের পরিবারকে পুরো কেটেছিল। খালি একটা মেয়ে বেঁচে গেছে, 13 বছর না কত বছর মেয়ে ছিল, ওই রাস্তা কি হয়েছিল, সবই তো মেয়েটা নিয়ে ব্যাপারটাকে। তো এটা তো মানা যায় না। আজ এমন হচ্ছে, আমি দেখে মুখটা ঘুরিয়ে নিচ্ছি, কালকে তো আমারও মা বোনের হতে পারে। রাস্তায় এখন মহিলারা মানে সাধারণভাবে চলবে, সে চলতে পারবে না, এটা হয়। মহাদেবের কথায় সমাজকে সুস্থ ও সুরক্ষিত রাখতে প্রয়োজনে কিছু অপরাধীর ফাঁসি হওয়া খুব দরকার, না হলে আগামী দিনে সেই অপরাধীরা ছাড়া পেয়ে আবারও একই কাজ করবে। এই যে ফাঁসি যে হয়, অপরাধীদের ফাঁসি হয়, মানে এটা একদম মানে শেষ পর্যায়ে গিয়ে এই পানিশমেন্টটা আসে। আপনি কি চান যে আগামী দিনে ফাঁসি বন্ধ হয়ে যাক? আমি তো তার বদলে অন্য কোনো শাস্তি? আমি দেখ এইসব ব্যাপারে যে কিছু কিছু ক্ষেত্রে আছে একদম ফাঁসি বন্ধ করলেও চলে না। কেন বলেন তো, মৃত্যুটা চেঞ্জ করুন, ফাঁসি নয় অন্য কেউ। যদি একটা আসামি এরকম আছে না, কি তাকে দেখে আপনার এরকম কেন আমার ওসব আসামি যে বাঘের মুখে সোজা ফেলে দেওয়া উচিত। যা ঘেন্না একটা মেয়ের সঙ্গে কীর্তি করে, যেভাবে ওকে মেরে দেয়, যেমন ছাগল কুকুর পেয়ে ওদের ব্যাপারটা করে, সেরকম জিনিসটা, সেরকম লোককে সোজা বাঘের কাছে ফেলে দাও আর তাকে ভিডিও করে পুরো ছাড়ো, দেখো এরা করলে এই অবস্থা হবে। আমার নিজের ইচ্ছার ব্যাপার কি, এসব মৃত্যু এরকম দিলে তাহলে এই ঘটনাগুলো বন্ধ হয়। বাচ্চা বাচ্চা মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, কী বলবো বলেন তো? আমাদের মেয়ে বোন আছে, রাস্তা ঘরে ঘরে খালে নাতনি আছে আমার। কি এরকম যদি হয়, কলেজের মধ্যে একটা ঘটনা ঘটলো, আর একটা কলেজে দেখলাম কোথাও দুর্গাপুরের কোথায়, ওখানে একটা মেয়েকে এগুলো আবার বলে রাত্রে ঘোরা, কিছু করার নেই। এই ধরনের আরও ভিডিও দেখতে লেন্স অ্যান্ড স্পাইসেস চ্যানেলটি ফলো করুন।
সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকুন।